আশ্বস্ত করে বলল, বিলিভ মি, এখন ফিরে যাচ্ছ, তবে খুব শীঘ্রই সসম্মানে এই বাড়িতে পা রাখবে তুমি। কৃতিকের কথায় স্মিত হেসে দ্রুত পদধ্বনিতে জায়গা ত্যাগ করল প্রত্যয়। বিকেলের কালো মেঘ রাত হতেই পরিণত হয়েছে প্রকাণ্ড ঝড়ে। ঝড়ের বেগে চারিদিকে প্রবল হাওয়া দিচ্ছে। বাড়িতে বিদ্যুৎ নেই। জেনারেটর জ্বালিয়ে সকলে মিলে রাতের খাবার খেতে বসেছে ওরা। অনেক বছর পরে এমন বৈশাখী ঝড়ের মাঝে টিমটিমে আলোয় টেবিলে হরেক রকমের বাঙালি খাবার দেখে উৎকণ্ঠার সীমা নেই ওদের সবার। ঘি মাখানো ভাত, আমের ডাল, কুচো চিংড়ি ভুনা, কাতলা মাছের ঝোল, মাংস কষা, শিল পাটায় তৈরি ভর্তা, লাউ পাতার বড়া আর শেষ পাতে দই মিষ্টি। কতটা আমোদ করেই না খাবারগুলো হাতে মেখে উপভোগ করছে ওরা। একটু পর ফ্রেশ হয়ে এসে ওদের মাঝে চেয়ার টেনে বসলো কৃতিক। ওর চোখ দুটো আইপ্যাডে নিবদ্ধ। সেদিকে তাকিয়ে চেয়ার টেনে বসতে বসতে খেয়ালই করলো না যে কেউ অরুর পাশেও বসেছে। সেদিকে তাকিয়ে চেয়ার টেনে বসতে বসতে খেয়ালই করলো না যে ও অরুর পাশে বসেছে। বিকেলের ঘটনার পরে অ্যালিসাই অরুকে বুঝিয়ে শুনিয়ে খাবার খেতে নিয়ে এসেছে। অ্যালিসা বড় আপার মতো, তাই ওর কথা ফেলতে পারেনি অরুও। সহসাই চলে এসেছে ডাইনিংয়ে। চিকন কোমল হাতে প্লেটের মধ্যে কেউ ভাত তুলে দিচ্ছে। ব্যাপারটা দৃষ্টিগোচর হতেই আইপ্যাড থেকে চোখ সরালো কৃতিক। দেখলো অরু ওর পাশে বসে নিজের ছোট ছোট হাত দিয়ে পটু গিন্নিদের মতো করে ওর প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। লম্বা চুলের আড়াল থেকে অরুর ঢিলে হয়ে যাওয়া জামাটা স্পষ্ট জানান দিচ্ছে যে অরু কতটা শুকিয়ে গিয়েছে। কৃতিক সেদিকে এক ঝলক তাকিয়ে হুট করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কৃতিকের কাণ্ডে অরু আচমকা লাফিয়ে উঠল। সায়র খেতে খেতেই শুধালো। কৃতিক বেসিন থেকে হাত ধুয়ে উপরে যেতে যেতে বলল, নাথিং। অর্ণব হাঁক ছেড়ে বলল, খাবে না? সিঁড়ি ডিঙিয়ে উপরে যেতে যেতে জবাব দিল কৃতিক। খিদে নেই। কৃতিক এইভাবে উঠে যাওয়াতে ওরও অপমানিত বোধ করলো খুব। লোকটা শুধু শুধু ওর সাথে কেন এমন রাগ দেখাচ্ছে কিছুতেই মাথায় ঢুকছে না ওর। কৃতিক কি এমন ফুলের শাস্তি দিচ্ছে ওকে? সবাই এই মুহূর্তে ওর থমথমে মুখের দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা বোধগম্য হতে হাতের পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে সিঁড়ি ভেঙে উপরে চলে যায় ওরও। ওরা দুজন চলে যাওয়ার পরপরই সায়র বিরক্তিতে চিরবিরিয়ে উঠে বলল, তোর বন্ধু চাইছেটা কি অর্ণব? যার জন্য ইউএসএ বসে ড্র্যাগ ফ্র্যাগ নিয়ে যা তা অবস্থা করে ফেলেছিল, আর এখন চোখের সামনে পেয়েও তাকে না দেখা ভান করে এড়িয়ে যাচ্ছে। আশ্চর্য। অ্যালিসা ক্যাথলিনের প্লেটে তরকারি তুলে দিতে দিতে বলল, যে নিজের অভিমানটা প্রকাশ করতে পারছে না, কারণ এসব ওর ধাঁচে নেই, যার ফলস্বরূপ ওর সাথে এমন রুড বিহেভ করছে। আই থিঙ্ক সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে, ওরই ঠিক করে ফেলবে। কারণ ওই পিচ্চি মেয়ে ছাড়া আর কারো ধার ধারে না ঘাট তেরা ছেলেটা। অ্যালিসার কথা শুনে অর্ণব খেতে খেতে আমোদিত সুরে বলল, জান, তুই তো দেখি যাতে মাতাল, তালে ঠিক আছিস। অ্যালিসা এদিক ওদিক তাকিয়ে কটমটিয়ে বলল, একবার রুমে চল, তারপর তোর হচ্ছে। বাইরে ঝড়ের তাণ্ডব ক্ষীণ হয়ে এসেছে। মেঘ ভেজা শীতল বাতাসে দুল দুল করছে চারিপাশ। অন্ধকারে দৌড়াতে দৌড়াতে চিলেকোঠা অবধি চলে এসেছে ওরু। বিদ্যুৎ নেই, তার উপর দমকা, তাই অন্ধকারটা একটু বেশি মনে হচ্ছে। ওরু যখন চিলেকোঠার ঘরের সামনে এসে হাঁটু ভেঙে বসে তাতে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল, তখনই নাকে এসে সুরসুরি দিল চেনা পরিচিত ম্যানলি স্যান্ডেলউড পারফিউমের সুঘ্রাণ। এই সুঘ্রাণটা ওরুর বেশ পরিচিত। শুধু পরিচিত বলে ভুল হবে, একটা সময় এই সুঘ্রাণে মিলেমিশে একাকার হয়ে উঠেছিল ওর শরীর। প্রথম নারী সত্তার বিসর্জন হয়েছিল সেই সুঘ্রাণযুক্ত পুরুষের হাতেই। আর এখন এই অন্ধকারের মাঝে ট্রাউজারের পকেটে হাত গুজে নির্বিঘ্নে নিকোটিনের ধোঁয়া ওড়াচ্ছে কৃতিক। কৃতিককে দেখতে পেয়ে ওরু চট করে উঠে দাঁড়িয়ে শক্ত গলায় বলল, আমাকে এভাবে কষ্ট দেওয়ার জন্যই বুঝি 1000 মাইল দূর থেকে বাড়ি বয়ে এসছেন? কৃতিক কোনো প্রকার জবাব দিল না। কৃতিকের নীরবতায় অরুর মস্তিষ্কটা টক বগিয়ে উঠল।
ও 2 কদম এগিয়ে এসে ছাছালো কণ্ঠে বলল। কথা বলতে ইচ্ছা করছে না, তাই তো? কৃতিক এবারও নিশ্চুপ। ওরও এবার পেছন থেকে কৃতিকের টি শার্টটা খামচে টেনে ধরে চেঁচিয়ে উঠে বলল। এতই যদি অপছন্দ আমাকে, তাহলে ডিভোর্স দিয়ে দিলেও তো পারেন। শুধু শুধু কেন এভাবে নরক যন্ত্রণা দিচ্ছেন? কৃতিক এবার সিগারেটটা পায়ে পেশে অরুর দিকে তাকিয়ে তার ছেলের হাসি দিয়ে বলল। কলিজায় সাহসটা খুব বেড়ে গিয়েছে দেখছি। এখন এই ডিভোর্স চাওয়া শিখে গেছিস? ডিভোর্স শব্দটা উচ্চারণ করতে একবারও বুক কাঁপলো না তোর? এই কথার জন্য তোর কি হাল করব সেটা একবারও কল্পনা করেছিস? কৃতিকের শান্ত মসৃণ অথচ প্রাণনাশকারী হুমকির ন্যায় ধারালো কথায় শুকনো ঠোক গিলে 2 কদম পিছিয়ে গেল অরু। পেছাতে পেছাতে নির্হিরা ব্যর্থ পাখির ন্যায় আহত কণ্ঠে বলল। আপনাকে ভালোবাসাটা যে এত যন্ত্রণার, তা আগে জানা ছিল না আমার। কৃতিক অরুর দিকে তাকিয়ে গভীর গলায় বলল। এতটুকুতেই হাঁপিয়ে উঠেছিস? সারা জীবন আমার সাথে থাকবি কি করে তুই? অরু ঠোঁট উল্টে অভিমানী কণ্ঠে শুধায়। এতদিন দূরে থেকে পোড়াতেন, আর এখন কাছে এসে পোড়াচ্ছেন। কেন করছেন এমন? একটু ভালোবাসুন না। আমি আপনার একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য চাতক পাখির মতো ছটফট করছি। আপনি কি বুঝতে পারেন না? কৃতিক এবার পায়ে পায়ে এগিয়ে এগিয়ে অরুর গা ঘেঁষে দাঁড়ালো। দমকা হাওয়ায় অরুর লম্বা চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। খানিক বাদে বাদে উড়ে গিয়ে ঠাঁই নিচ্ছে কৃতিকের চওড়া বুকে। অরুকে অবাক করে দিয়ে কৃতিক ওর চুলগুলো হাতের মুঠোয় নিয়ে চোখ বন্ধ করে তাতে নিঃশব্দে নাক ছোয়ালো। অতঃপর মুঠো ভর্তি অরুর চুলের সুবাসে লম্বা করে নিঃশ্বাস নিল কৃতিক। দুজনার নীরবতা কিছুক্ষণ সেভাবে অতিবাহিত হলো। পর মুহূর্তে শুকিয়ে যাওয়া তরুণ অরুর বেরিয়ে আসা কলার বনগুলোর দিকে নজর পড়তেই শক্ত হয়ে এলো কৃতিকের চোয়াল। ও তৎক্ষণাৎ অরুকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে গট গুটিয়ে নিচে যেতে যেতে বলল। ইউ ডিজার্ভড ইট। কাক ঢাকা ভোরে ঘুম ভেঙেছে সায়রের। সকাল সকাল ঘুম ভাঙার অভ্যেস না থাকলেও ইউএসএ বাংলাদেশের সময়ের তারতম্যের কারণে রাতে সেভাবে ঘুম হয়নি ওর। রাতে ঘুম না হলেও দুপুরের দিকে হয়তো দেখা যাবে ঘুমের জন্য চোখের পাতা খুলে রাখাই দায় হয়ে পড়েছে। তাই ঘুমে তলিয়ে যাওয়ার আগেই সকাল সকালই একটুখানি লেকের আশেপাশে হাঁটতে বেরিয়েছে সায়র। পেছনে অবশ্য ট্র্যাকস্যুট পরে কৃতিকার অর্ণব বেরিয়েছে, তবে ওদেরকে পেছনে ফেলে অনেকটা এগিয়ে গিয়েছে সায়র। রাতে ঝড়ের তাণ্ডবে পুরো ব্যাকইয়ার্ড ভরে গিয়েছে কাঁচা আমে। মহলের চারপাশ থেকে সূক্ষ্ম হাতে সে আম কুড়াচ্ছে বাড়ির কেয়ারটেকার মোখলেস চাচা। সেখানটায় মোড়া পেতে বসে আছে অ্যালিসা আর ক্যাথলিন। ক্যাথলিন ডিএসএলআরে ক্লিক করে কর্মরত মোখলেস চাচার ছবি ধারণ করায় ব্যস্ত, আর অ্যালিসা এটা ওটা প্রশ্ন করায়। মোখলেস চাচাও হাত চালাতে চালাতে বেশ উৎসুক হয়ে উত্তর দিচ্ছেন অ্যালিসার প্রশ্নের। সায়র হাঁটতে হাঁটতে গেটের কাছে এগিয়ে এসে গেট খুলতে যাবে, তার আগেই কেউ একজন গেট খুলে হুড়মুড়িয়ে প্রবেশ করে বাড়ির ভেতর। হুট করে প্রবেশ করায় দুজনার একজনও ঠিক মতো ঠাউর করতে পারেনি। অগত্যায় টাইম টেবিল মিলে যাওয়ার আগন্তুক তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ল সায়রের কোলে। সায়রও সিনেমার হিরোদের মতোই দক্ষ হাতে ধরে ফেলল তাকে, ঠিক যেন বলনাচের সেই বিখ্যাত পোজ। আগন্তুকের বিস্ময়ে বড় বড় হয়ে যাওয়া মার্বেলের মতো চোখের দিকে তাকিয়ে যেন কবি বনে গেল সায়র। হুট করে সুর ধরে বলে উঠল। এই কাক ডাকা ভোরে পথ বলে আবার মনের অভয়ারণ্যে এসে উষ্টাকে পড়ে গেলে। কে তুমি অবলা নারী? সায়রের কথায় বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল নীলিমা। তড়িঘড়ি করে পাগল লোকটার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে জামা কাপড় ঠিক করতে করতে নীলিমা বলল। কান খুলে শোন বদমাস পুরুষ, আমি মোটেও অবলা নই, আর না আমি পথ ভুলে কোথাও উষ্টা খেয়েছি। বরঞ্চ আপনি এখানে খাম্বার মতো দাঁড়িয়েছিলেন। মহল্লায় নতুন মনে হচ্ছে, তাই নীলিমাকে চিনেন না? ইপটিজিং করতে আসলেন নাকি? আব্বাজানকে বলে এমন কেলানি খাওয়াবো যে সারা জীবনের জন্য এই মহল্লার ঠিকানা ভুলে যাবেন। গড়গড়িয়ে কথাগুলো শেষ করে একটা মুখ ছামটি দিয়ে চলে গেল নীলিমা। সায়র ঠোঁট উল্টে ক্যাবলা কান্তের মতো বিড়বিড়িয়ে বলল।
আশ্চর্য বাঙালি মেয়েরা এত সেন্সিটিভ কেন? কি এমন বললাম? মেয়ে তো নয় যেন ধানি লঙ্কা, আব্বা জানে ভয় দেখায়। আজীব। এতক্ষণে কৃতিক আর অর্ণব এগিয়ে এসেছে গেটের কাছে। সায়রকে এভাবে একা একা কথা বলতে দেখে অর্ণব ওর কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলল। কে রে, ঠিক আছিস? সায়র ঠোঁট কামড়ে বলল। দোস্ত, মেয়েটাকে দেখেছিস? পুরাই রাগিনী। অর্ণব ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল। জেকে ওরতে আসক্ত, আর আমার এলি আছে, তাই আমাদের মেয়ে দেখিয়ে লাভ নেই দোস্ত। সায়র মাথার চুলকে শুকনো মুখে বলল। হ্যাঁ ঠিকই তো, তোমাদের বিয়ে বাসর সব শেষ আর আমি এখনো সিঙ্গেল। সায়রের কথার পাছে অর্ণব আবারও ভুল ধরে বলল। এবারও মিস্টেক, আমার বিয়ে হয়নি, আর জেকের বাসর। সায়র ছোট ছোট চোখ করে কৃতিকের দিকে তাকিয়ে বলল। আমি ওকে বিশ্বাস করি না দোস্ত। ও যা অধৈর্য, সুযোগ পেলে গাড়ির মধ্যে বাসর সেরে ফেলতো, 2 মিনিট ভাববে না। সায়রের কথায় কৃতিক আচমকা বিষম খেলো। কাশতে কাশতে বলল। আমাকে নিয়ে গবেষণা এবার বন্ধ করবি তোরা? কৃতিকের নাজেহাল অবস্থা দেখে সায়র অর্ণব ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে একই সুরে বলে উঠল। তুই কি আসলেই গাড়িতে? ওদের কথা বলার আর কোনোরূপ ফুসরত না দিয়ে হনহনিয়ে গেটের বাইরে চলে গেল কৃতিক। কৃতিক চলে যেতে সায়র আর অর্ণব একজন আরেকজনের দিকে তাকিয়ে আফসোসের সুরে বলল। হ্যাঁ, জেকে শালা সব কিছুতেই ফার্স্ট। কৃতিক গেট ছাড়িয়ে বাইরে বেরোতেই দেখতে পেল একটা সাদা টয়োটাতে হেলান দিয়ে দাঁড়িয়ে কৃতিক কুঞ্জের দিকে উকি ঝুঁকি দিচ্ছে অমিত। একসাথে একই ভার্সিটিতে পড়ার সুবাদে প্রথম দেখাতে অমিতকে চিনতে পারল ও। তাই সহসা এগিয়ে গিয়ে প্রশ্ন ছুড়ল কৃতিক। অমিত হারিয়ান, রাইট? অমিত তড়িঘড়ি করে সোজা হয়ে দাঁড়িয়ে কৃতিকের দিকে হাত বাড়িয়ে বলল। চিনতে পেরেছো তাহলে? কৃতিক একটু ইতস্তত করে হাত মিলিয়ে বলল। তা আমার বাড়ির সামনে কি করছো? তোমার বোনের জন্য ওয়েট করছিলাম। ও তো বাংলা একাডেমিতে যায় প্রতিদিন, তাই ভাবলাম আমি যেহেতু এই গলি দিয়ে যাচ্ছি, ওকেও নিয়ে যাই। কৃতিক ভ্রু কুঞ্চিত করে অবাক হয়ে বলল। আমার বোন মানে? কেন, অরোরা তোমার বোন না? ওর কথার পেছন থেকে সায়র ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে বললে। গেল। অমিত একটু ঝুঁকে মাথা কাত করে শুধালো। কি গেল? অমিতের কথায় চোয়াল শক্ত হয়ে এসেছে কৃতিকের। কোনো মতে হাত দুটো মুঠিবদ্ধ করে নিজেকে সংবরণ করে দাঁতে দাঁত চেপে ও বলল। অরোরা আজকে যাবে না, শরীর ভালো নেই ওর, তুমি যেতে পারো। অমিত আর কী বা করবে, হ্যাঁ সূচক মাথা নিয়ে গাড়ি নিয়ে তৎক্ষণাৎ প্রস্থান করে। অমিতের গাড়িটা সরে যাওয়ার সঙ্গে সঙ্গে কৃতিক কাউকে কল দিয়ে বলল। কৃতিক কুঞ্জের সীমানা ছাড়ানোর আগেই সাদা টয়োটার টায়ার বরাবর গুলি করে দাও, যাতে করে সারা জীবন আর এই বাড়ির সামনে দাঁড়ানোর সাহস না পায় ওই গাড়ি। এতক্ষণ যাবৎ সবকিছুই পেছন থেকে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছিল সায়র আর অর্ণব। কৃতিকের শেষ কথাগুলো শুনে সায়র অর্ণবের কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল। দোস্ত, তোকে বলছিলাম না সকাল থেকে বাম চোখটা কেমন লাফাচ্ছে, দেখলি তো? অর্ণব চিবিয়ে চিবিয়ে বলল। তোর জীবনে নারী নামক প্যারার এন্ট্রি ঘটেছে, ওই জন্য লাফিয়েছে, এখানকার ঘটনার জন্য নয়। তুই ভুলভাল যুক্তি প্রদান করা বন্ধ কর, নয়তো জেকে বলে তোর অন্য চোখ লাফানোর ব্যবস্থা করছি আমি। সায়র বিস্ময়ে ভ্রু কুঞ্চিত করে শুধালো। কি বলবি? বলবো তুই আবারও অরুর নাম মুখে নিয়েছিস। কথাটা শেষ করে কপট হাসিতে প্রসারিত হলো অর্ণবের ঠোঁট। ওদিকে সায়র অর্ণবের দিকে তাকিয়ে রাগে কটমটিয়ে উঠে বিড়বিড়ালো। শালা মির্জাফর। গোধূলি বিকেলে সূর্যের ঝাঝা উত্তাপ কমে এসেছে কিছুটা। এখন পর্যন্ত পায়ের তলার মাটি লোহার তাওয়ার মতোই তেতে আছে। চারিদিক নিস্তব্ধ। দুপুরের ভাত ঘুমে বিভোর পুরো মহল্লা। শুনশান নীরবতার মাঝে গলির মোড় থেকে ক্ষণে ক্ষণে ভেসে আসছে নেড়ি কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ। ভেজা টিস্যু দিয়ে কপালের অহর্নিশ ঘামটুকু মুছে মাত্রই কৃতিক কুঞ্জের কলিং বেলে হাত চাপল প্রত্যয়। আজ আর কোনো ফর্মাল পোশাকে নয়, মেরুন টি শার্ট আর ব্ল্যাক ডেনিমে হাজির হয়েছে সে। কাঁধে ল্যাপটপ ব্যাগ,
বাংলাদেশে আসার দরুন আমেরিকার আবহাওয়ার সাথে মিলিয়ে ডাই করা হালকা বাদামি চুলগুলোতে রুক্ষতা স্পষ্ট দৃশ্যমান। চোখের চশমাটা আঙুল দিয়ে ঠেলে দরজার বাইরে দাঁড়িয়েই নিজের পছন্দের স্টাইলিশ চুলগুলোতে হাত বুলালো প্রত্যয়। অতঃপর অপেক্ষারত হলো সদর দরজা খোলার। এই উত্তপ্ত বিকেলে কিছুতেই কৃতিককুঞ্জে আসার ইচ্ছে ছিল না প্রত্যয়ের, কিন্তু কৃতিকের জরুরি তলবে না এসে আর উপায় কী? কৃতিকের সিদ্ধান্ত এখন থেকে জেকে গ্রুপের বাংলাদেশি ব্রাঞ্চ নিয়মিত বসবে সে। তাই কোম্পানির প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো নিয়েই এই ভর দুপুরে ছুটে আসা। কৃতিক মালিক মানুষ, সে চাইলেই 1000 দিন দায়িত্ব ফেলে রাখতে পারে, কিন্তু প্রত্যয়ের তো আর সেই সুযোগ নেই। পুরো কোম্পানির দায়িত্ব তার কাঁধে, বাংলাদেশ হোক কিংবা বিদেশ অফিস, তাকে তো নিয়মিত করতেই হবে। তার উপর কৃতিকের ব্যক্তিগত একটা সাইডও তো পুরোপুরি প্রত্যয়ের দেখভাল করতে হয়। সেই হিসেবে প্রত্যয় ভীষণ ব্যস্ত একজন মানুষ। নিজের 1000 রকম দায়িত্বের কথা চিন্তা করতে করতে আবারও ভেজা টিস্যু দিয়ে কপাল মুছল প্রত্যয়। ঠিক তখনই ছনাৎ করে খুলে গেল সদর দরজা। নিজের ভাবনা থেকে বেরিয়ে প্রত্যয়ের সামনে তাকাতেই দেখল কালো চুড়িদার পরিহিত অনুকে, যে এই মুহূর্তে প্রত্যয়কে দেখে চোখ দুটো রসগোল্লা বানিয়ে দাঁড়িয়ে আছে। অনুর চোখে চোখ পড়ার সঙ্গে সঙ্গে চোখ দুটো ছোট ছোট করে ফেলল প্রত্যয়। ধীর পায়ে এসে সামনে এগোতে এগোতে ধারালো গলায় কথা ছুড়ল তৎক্ষণাৎ। তোমার না বিয়ে হয়ে গিয়েছিল কোন ভুদিওয়ালা আড়তদারদের সাথে? খুব বড়লোক, পুরান ঢাকার নাম করা ব্যবসায়ী, তোমাকে অনেক ভালোবাসে। বাসর করা শেষ? তাহলে একারে কি করছো? প্রত্যয় রক্তিম চোখের দিকে তাকিয়ে ঠকাত করে শুষ্ক ঢোক গিলে কয়েক কদম পিছিয়ে গেল অনু। অনুর পদচারণ অনুসরণ করে প্রত্যয় এগোতে এগোতে পুনরায় বলল, কোথায় সে গোফদারের সুদর্শন পুরুষ? আমি একটু দেখি আমার অনুকে কে দিল এত সুখ। বিছানায় পারফরমেন্স কেমন ছিল সেটাও তো জানতে হয়। আমার জিনিসকে আমার আগে উপভোগ করেছে। ভুদিওয়ালা লাখ আছে বলতে হয়। আমার অপরিচিত যে ভুদি এত শান্তি খুঁজে পায় তা জানলে এত কষ্টে জিম করে আর বডি বানাতাম না। ট্রাস্ট মি। প্রত্যয়ের উল্টোপাল্টার কথা শুনে অনু মনে মনে বলল, রাগের চোটে ওনার মাথার তার ছিঁড়ে গিয়েছে, এক্ষুনি আইস প্যাক দিতে হবে। যেই ভাবা সেই কাজ। অনু ছুটে গিয়ে ফ্রিজ থেকে আইস ব্যাগটা এনে প্রত্যয়ের মাথার উপর রেখে দিলে ভৌদৌড়। অনু ভয়ের চোটে গা ঢাকা দিতে চাইছে, ব্যাপারটা বুঝে আসাতেই অনুর পেছন পেছন ছুট লাগালো প্রত্যয়। ওকে তাড়া করতে করতে চেঁচিয়ে প্রত্যয় বলল, অনুর বাচ্চা, তোমাকে আমি ছাড়বো না। তোমাকে মিথ্যে বলা শাস্তি স্বরূপ মুখ সেলাই করে দেবো তোমার। তারপর তোমায় দেখিয়ে দেখিয়ে আন্টিমার্কা মহিলাদের সাথে ফ্লার্ট করব। তখন বুঝবে কেমন লাগে দান্দাবাজ মহিলা। দাঁড়া বলছি। কে শুনে কার কথা? অনু ছুটছে তো ছুটছেই। একতলা পেরিয়ে দোতলা, দোতলার করিডোর পেরিয়ে 3 তলা, তারপর সোজা ছাদ। প্রত্যয় দম্বার পাত্র নয়, এতগুলো মিথ্যে বলার শাস্তি আজ অনুকে দিয়েই ছাড়বে ও। তাই তো অনুর পেছনে ছুটতে ছুটতে ছাদে চলে আসা। দৌড়ে ছাদের শেষ মাথায় এসে অকস্মাৎ থেমে গেল অনুর পা। কোনো মতে পাঁচিল হাত দিয়ে নিজেকে সামলে ঘাড় ঘুরিয়ে পেছনে চাইল অনু। দেখল ওর থেকে কয়েক সেন্টিমিটার দূরত্বে দাঁড়িয়ে হাঁটুতে হাত ভর করে হাঁপাচ্ছে প্রত্যয়। কয়েক সেকেন্ড হাঁপিয়ে নিজেকে একটু ঠিকঠাক করে অনুর দিকে তাকিয়ে রাগে গজগজিয়ে উঠে প্রত্যয় বলল, স্কুলে কি দৌড়ে কম্পিটিশন করতে নাকি? বাপরে বাপ। অনু মুখ কাচুমাচু করে বলল, আপনি কেন তাড়া করছেন আমাকে? এই জন্যই তো দৌড়ালাম। প্রত্যয় দ্রুত পায়ে এগিয়ে এসে অনুর মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল, শাস্তি দেব বলে তোমার সাহস কি করে হয় আমাকে এতগুলো মিথ্যে কথা বলার? তোমার কি মনে হয় তুমি বলছো আর আমি তোমার কথা বিশ্বাস করে বসে আছি? স্টুপিড মেয়ে, সবসময় প্রশ্নই দিয়েছি, কথা প্রাধান্য দিয়েছি, তাই বলে যা খুশি তাই বলবে? আমার ইমোশনাল নিয়ে খেলবে? স্পিক আপ। অনুর কাজ ঝাঁকিয়ে চেঁচিয়ে উঠল প্রত্যয়। প্রত্যয় প্রচণ্ড রেগে আছে। চোখ দেখে মনে হচ্ছে এক্ষুনি অনুকে চোখ দিয়ে ভস্ম করে দেবে এই ভদ্র সভ্য ঠান্ডা মেজাজটার ছেলেটা। তার উপর মিথ্যে বলার দরুন অনুকে দোষারোপ করছে বারবার। তাই এই মুহূর্তে ভয়ে কুঁকড়ে গিয়ে নীরবে চোখের জল ফেলছে অনু।
প্রত্যয় কান্নারত অনুর দিকে তাকিয়ে রাগে ফুসফুস করে বলতে লাগলো, তোমাকে আমি মেচেও ভাবতাম অনু। সবসময় বিশ্বাস ছিল তুমি সব কিছু মেচুরিটি নিয়ে হ্যান্ডেল করবে আমাদের সম্পর্কটাকেও। কিছুটা একটুখানি সাময়িক টানা পড়াতে তুমি আমাকে জাস্ট 1-2তে দূরে সরিয়ে